শুরু করছি মোশন অফ রিজিড বডি, দৃঢ় বস্তুর গতি, ক্লাস 11-এর ক্লাস নাম্বার 1। আমরা এই ক্লাসে শিখব রিজিড বডি অর্থাৎ দৃঢ় বস্তু কি, মোমেন্ট অফ ফোর্স, টর্ক, বলের ভ্রামক বা টর্ক কি, এবং এই টর্ক সংক্রান্ত কিছু সমস্যা। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং আলোচনা। তাহলে শুরু করি। প্রথম, রিজিড বডি, দৃঢ় বস্তু কি? একটা বস্তু যার মধ্যেকার কণাগুলোর দূরত্ব যদি সবসময় স্থির থাকে, কখনো পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা বলি রিজিড বডি। ধরো এ বি সি ডি, এ বির মধ্যেকার দূরত্ব সবসময় স্থির থাকবে, কখনোই পরিবর্তন হবে না। বা এসির মধ্যেকার দূরত্ব, বিসির মধ্যেকার দূরত্ব, এ ডি এর মধ্যেকার দূরত্ব, ডিসির মধ্যেকার দূরত্ব, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে কোনো দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব সেটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তাকে আমরা বলি রিজিড বডি। ওকে, দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব। প্রথম, আমি মানুষ, আমি কি রিজিড বডি? অবভিয়াসলি না। আমার মধ্যেকার দুটো দূরত্বের পরিবর্তন ঘটছে, এই হাতটাকে নিয়ে এলাম, পরিবর্তন ঘটছে, রিজিড বডি না। তো আমরা রিজিড বডি বা দৃঢ় বস্তু কি তা আমরা দেখলাম। এখন আসছি যে বস্তুর গতি কত রকমের হয়। একটা বস্তু একটা সরলরৈখিক পথে এই রকম জায়গা থেকে এই রকম জায়গায় এসেছে, তাহলে এই গতিটা কি গতি? এ দুটা হচ্ছে গিয়ে রৈখিক গতি। রৈখিক গতি কাকে বলবে? যদি একটি রিজিড বডি, একটি দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণা সমদূরত্ব অতিক্রম করে, তাহলে সেই গতিটাকে আমরা বলবো রৈখিক গতি। এই একটা বস্তু এই রকম একটি পথে যাচ্ছে, এই গতিটা কি রৈখিক গতি? হ্যাঁ। কেন? কারণ ধরো এটা একটা দৃঢ় বস্তু, এর মধ্যে তিনটে কণা, সে তিনটে কণাই কিন্তু এই যে দূরত্বটা যাচ্ছে, এই দূরত্বটা কিন্তু সমান দূরত্বই যাচ্ছে। আমি কি বলেছি? প্রত্যেকটি কণা যদি সমান দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলছি রৈখিক গতি। ক্লিয়ার হলো? চলো এবার আসছি বৃত্তীয় গতি। এই একটি রড এইরকম ঘুরছে, এটা দৃঢ় বস্তু, এর এই কণাটা এই কণাটা এই কণাটা এ বি সি এইরকম যে পথটাতে ঘুরলো, একটা রোটেট করছে, ও এই বিন্দুটাকে সাপোর্ট করে, অর্থাৎ ও এর সাপেক্ষে এটা রডটা ঘুরছে। এই রডটা একটি দৃঢ় বস্তু, এর মধ্যেকার এ কণাটা কতটা পথ অতিক্রম করেছে? এই পথটা। বি বস্তু কণাটা এই পথটা, সি কণাটা এই পথটা। অর্থাৎ এর মধ্যেকার প্রত্যেকটি কণা আলাদা আলাদা দূরত্ব অতিক্রম করছে। ওকে, তাহলে সেই গতিটাকে আমরা বলছি বৃত্তীয় গতি। ওকে, আচ্ছা এবার আসছি একটা বস্তুর ক্ষেত্রে দুটোই গতি থাকবে, মিশ্র গতি। কিরকম? একটা সাইকেলের চাকা, এই সাইকেলের চাকাটার এগিয়ে যাচ্ছে ঘুরতে ঘুরতে, তাহলে এই ক্ষেত্রে কি এইখানে চাকাটার প্রতিটা কোণার বিভিন্ন দূরত্ব অতিক্রম করছে, তাহলে এর মধ্যে একটা বৃত্তীয় গতিও থাকছে, সঙ্গে এটা এগিয়ে যাচ্ছে, তাহলে রৈখিক গতিও থাকছে। তাহলে এইটার একটা বৃত্তীয় এবং রৈখিক গতির কম্বিনেশন, সেই জন্য এই গতিটাকে আমরা বলছি মিশ্র গতি। ওকে, আচ্ছা এবারে আসি রৈখিক গতি এবং বৃত্তীয় গতির মধ্যে কিছু কনসেপচুয়াল ধারণা, অর্থাৎ কিছু ধারণা আমরা নিয়ে আসি। একটা বস্তু স্থির ছিল, তাকে ঠেলা দিয়ে বা টেনে তুমি এখান থেকে এই দিকে গতিশীল করলে, তাহলে এখানে কি ছিল? u = 0, বেগ ছিল 0। তাহলে এর মধ্যে
এই যে এখান থেকে তার মধ্যে একটা বেগ তুমি দিলে, সেই বেগটা দেওয়ার জন্য কে দায়ী? তুমি কি দিলে? ঠেলা বা টানা দিলে, টানলে বা ঠিললে, মানে কি প্রয়োগ করলে? বল প্রয়োগ করলে। ফলে বস্তুতে কি সৃষ্টি হলো? একটা রৈখিক গতির সৃষ্টি হলো। আমি একটা দরজাকে খুলতে বা বন্ধ করতে চাইলাম, বন্ধ করতে চাইলাম, ক্লোজ অথবা ওপেন করতে চাইছি, ক্লোজ অথবা ওপেন করতে চাইছি, একটা ডোরকে ক্লোজ অথবা ওপেন করতে চাইছি। তাহলে তাতে কি বল প্রয়োগ করলেই আমি বস্তুটাতে তার মধ্যে দ্বন্দ্ব বন্ধ বা খুলতে পারবো? আগে বলো, এইখানে বস্তুটার কি গতি সৃষ্টি হয়েছিল? রৈখিক গতি। এই যে দরজাটাকে আমি খুলতে বা বন্ধ করতে চাইছি, এই দরজাটাতে কি গতি সৃষ্টি হচ্ছে? দেখো, এটা দরজা, দরজাটাকে খুলতে বা বন্ধ করতে চাইলে এই অক্ষের সাপেক্ষে এই দরজাটা ঘুরছে। তাহলে এটা কি গতি? বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি। তাহলে এখানে সৃষ্টি হচ্ছিল কি গতি? রৈখিক গতি। এখানে সৃষ্টি হচ্ছে কি গতি? বৃত্তীয় গতি। এই যে এখানে আমরা কেবলমাত্র বল প্রয়োগ করে কি এই দরজাটাকে খুলতে বা বন্ধ করতে পারি? না। কেন? আমি ঠিক এই জায়গায় যে অক্ষের সাপেক্ষে দাঁড়িয়ে আছে দরজাটা, সেই অক্ষের ওপরে বল প্রয়োগ করলাম, এই ওপরটাতে বল প্রয়োগ করলাম। এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এই দরজাটা ঘুরতে পারে, এই এর ওপরেই আমি বল প্রয়োগ করলাম। দরজাটা কি বন্ধ করতে পারবে? খুলতে পারবে? না। আমি যদি এখানে বল প্রয়োগ করি F1, আবার এখানে বল প্রয়োগ করলাম F2, এখানে বল প্রয়োগ করেও আমি খুলতে পারি F3, এখানে বল প্রয়োগ করেও আমি খুলতে পারি F4। সাধারণ আইডিয়া থেকে বলো, আমি যখন এই পয়েন্টে অর্থাৎ এক্স ওয়াই সাপেক্ষে দরজাটা খুলছে বা বন্ধ হচ্ছে, এইখানে বল প্রয়োগ করছি এ বিন্দুতে F1, বি বিন্দুতে F2, সি বিন্দুতে F3, ডি বিন্দুতে F4। কোনখানে বল প্রয়োগ করলে কম অর্থাৎ সহজে আমি দরজাটাকে বন্ধ বা খুলতে পারবো? ডি বিন্দুতে। অর্থাৎ ডি বিন্দুতে বল প্রয়োগ করলে অনেক কম বল প্রয়োগ করেও আমি দরজাটাকে খোলা বা বন্ধ করতে পারি। অর্থাৎ প্রথম শিখলাম যে কোনো বিন্দুতে অর্থাৎ শুধুমাত্র বল প্রয়োগ করে আমি বস্তুতে ঘূর্ণন গতির প্রবণতা সৃষ্টি করতে পারি না, শুধুমাত্র বল প্রয়োগ করে। বলের সাথে আরেকটি রাশি খুব ওতপ্রোতভাবে জড়িত, তা হলো যে অক্ষের সাপেক্ষে ওই বস্তুতে ঘূর্ণন গতির সৃষ্টি হচ্ছে, সেই অক্ষ থেকে কতটা দূরে আমি বল প্রয়োগ করছি। অর্থাৎ দূরত্ব এবং বল এই দুটো রাশির ওপরে ঘূর্ণন গতি নির্ভর করছে। এই দুটো রাশিকে মিলিয়ে একটি রাশির সৃষ্টি করলাম, হলো তাকে আমরা বলি টর্ক বা বলি বলের ভ্রামক। অর্থাৎ রৈখিক গতি প্রবণতা সৃষ্টির জন্য দায়ী হচ্ছে বল, ঘূর্ণন গতির প্রবণতা সৃষ্টির জন্য দায়ী হচ্ছে বলের ভ্রামক বা টর্ক। বলের ভ্রামক বা টর্ক এটা কি না, কোন কোন রাশির উপরে এই বলের ভ্রামক বা টর্ক হচ্ছে? বল এবং দূরত্ব। দূরত্ব বলতে ঘূর্ণাক্ষ থেকে যে বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব। ওকে, যত বেশি দূরে বল প্রয়োগ করা হবে তত বস্তুটার মধ্যে ঘূর্ণন প্রবণতা বৃদ্ধি পাবে। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? চলো তাহলে আমরা শিখলাম। ঠিক এই কারণে দেখবে দরজাতে যে হ্যান্ডেল লাগানো থাকে সেটা কিন্তু এই একদম প্রান্তের দিকে লাগানো থাকে, যাতে আমাকে খুব সহজে দরজাটাকে খোলা বা বন্ধ করতে পারি। ক্লিয়ার? প্রশ্ন থাকতেই পারে, কনসেপ্ট হতেই পারে। হলো, তাহলে একটা বস্তুতে কৌণিক ত্বরণ সৃষ্টির জন্য দায়ী হলো বলের ভ্রামক, একটা বস্তুতে রৈখিক ত্বরণ সৃষ্টির জন্য দায়ী হলো কে? বল। তাহলে বস্তুতে রৈখিক ত্বরণ সৃষ্টি করে বল, কৌণিক ত্বরণ সৃষ্টি করে বলের ভ্রামক। ওকে, এবারে আমি বলের ভ্রামক সম্পর্কে ধারণাটা আসি। বলের ভ্রামক, তাহলে বলের ভ্রামক একটা বস্তুতে কৌণিক ত্বরণ সৃষ্টি করছে, কৌণিক ত্বরণ। বলের ভ্রামক
এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? বলের ভ্রামক, অর্থাৎ বস্তুতে কৌণিক ত্বরণ সৃষ্টি করছে। বলের ভ্রামক কি সৃষ্টি করছে? বা টর্ক কি সৃষ্টি করছে? কৌণিক ত্বরণ, বা আমি বলতে পারি ঘূর্ণন প্রবণতা। ঘূর্ণন প্রবণতা, ঘূর্ণন প্রবণতার জন্য সৃষ্টির জন্য দায়ী থাকছে বল আর দূরত্ব। ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব লিখি, এটা ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব। এই টর্ক, এই রাশিটাকে আমরা টাউ দ্বারা ডিফাইন করি। টাউ, দেখো আরেকবার বলি, এটা একটা রড, এক্স ওয়াইয়ের সাপেক্ষে আমি ঘূর্ণন সৃষ্টি করতে চাইছি। এখানে বল প্রয়োগ করলাম, এখানে বল প্রয়োগ করলাম, এখানে বল প্রয়োগ করলাম, একই মানের বল প্রয়োগ করে যাচ্ছি। যত দূরত্ব বাড়বে তত ঘূর্ণন প্রবণতা বৃদ্ধি পাবে। আরেকবার রিপিট করছি, এক্স ওয়াইয়ের সাপেক্ষে এই রডটাকে ঘোরাতে চাইছি, এফ মানের বল প্রয়োগ করছি প্রত্যেকটা বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে। যত দূরত্ব বাড়ছে, একদম এই প্রান্তে যখন এফ মানের বল প্রয়োগ করছি, সব থেকে বেশি দূরত্বে বল প্রয়োগ করলে ঘূর্ণন প্রবণতা সব থেকে বেশি। তাহলে ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব কীরকম সম্পর্কে থাকে? ঘূর্ণন প্রবণতা সৃষ্টির জন্য সমানুপাতিক সম্পর্কে থাকে, দ্যাট ইজ ইকুয়াল টু আর। অর্থাৎ একটা বস্তুতে ঘূর্ণন প্রবণতা সৃষ্টির জন্য দূরত্ব যত বাড়বে ঘূর্ণন প্রবণতা একই মানের বল প্রয়োগ করে ঘূর্ণন প্রবণতা কী হবে? বৃদ্ধি পাবে। ওকে, নেক্সট ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, এইরকম একটা রড। ওকে, এই রডের ওপরে আমি বল প্রয়োগ করছি, এই কনসেপ্টটা বোঝা গেছে? এই রডের উপরে আমি বল প্রয়োগ করছি। কীরকম বল প্রয়োগ করছি? ধরো এরকম করে একটা বল প্রয়োগ করছি, এরকম এফ মানের বল প্রয়োগ করছি। ওকে, তাহলে এফ মানের বল প্রয়োগ করছি। এই ঘূর্ণাক্ষ থেকে এই দূরত্বটা আর, এই অ্যাঙ্গেলটা কত? এইখান থেকে অর্থাৎ ও এ, এই দূরত্বটা আর, বল প্রয়োগ করছি ঠিক ঘূর্ণাক্ষর সাথে এইরকমভাবে থিটা কোণে। তাহলে বলের এই দিকের উপাংশটা কত? এফ কস থিটা। এর পারপেন্ডিকুলার উপাংশ কত? এফ সাইন থিটা। বল প্রয়োগ করছি, বলটা এইরকমভাবে প্রয়োগ করছি আর এর সাথে থিটা কোণে। ওকে, আর এর সাথে থিটা কোণে আমি বল প্রয়োগ করছি। বলের এই দিকের একটা উপাংশ অর্থাৎ আর বরাবর উপাংশ এফ কস থিটা, আর এই বরাবর উপাংশ এফ সাইন থিটা। এবারে বলো তো, এরকম একটা দণ্ডকে ঘোরাতে চাইছি এই অক্ষের সাপেক্ষে, আমি দণ্ডটাকে এই দিকে টান দিচ্ছি এরকম করে, দণ্ডটা কি ঘুরবে এই অক্ষের সাপেক্ষে? তাহলে এফ কস থিটা উপাংশ ঘূর্ণন সৃষ্টি করবে না, ঘূর্ণন সৃষ্টি করে না। এফ কস থিটা অংশ এই দিকের বলটার উপাংশ কখনোই ঘূর্ণন সৃষ্টি করবে না। ঘূর্ণন সৃষ্টি করছে কোনটা? এফ সাইন থিটা উপাংশ। এফ সাইন থিটা উপাংশ ঘূর্ণন সৃষ্টি করে। ওকে, পেনের কালিটা হালকা হয়ে আসছে, ঘূর্ণন সৃষ্টি করে। ক্লিয়ার হলো? তাহলে এফ কস থিটা উপাংশ ঘূর্ণন সৃষ্টি করে না, এফ সাইন থিটা উপাংশ ঘূর্ণন সৃষ্টি করে। ওকে, তাহলে এই উপাংশটা ঘূর্ণনের জন্য দায়ী নয়, দায়ী এই উপাংশটা। যত এই উপাংশটা বাড়বে তত ঘূর্ণন প্রবণতা বাড়বে। তাহলে টাউ ভ্যারিজিয়াস এফ সাইন থিটা, when theta increase sin theta increase, that is f sin theta increase. Clear? ওকে, তাহলে টাও সমান দাঁড়াচ্ছে এফ আর এফ সাইন থিটা। টাও সমান দাঁড়াচ্ছে আর এফ সাইন থিটা, আর এর সাথে প্রপোর্শনাল, এফ সাইন থিটার সাথে প্রপোর্শনাল, দ্যাট ইজ আর এফ সাইন থিটা। এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখতে চাই, দেখো আর দূরত্ব ভেক্টর রাশি, এফ বল ভেক্টর রাশি, তাহলে টাও হবে ভেক্টর রাশি। এবারে এই দুটোর সাইন থিটা
তার মানে এদের এই ভেক্টরটা কি ভেক্টর, এই আর ক্রস এফ। তাহলে আমরা টাউটাকে কি বলতে পারছি, আর ক্রস এফ। কিভাবে বললাম না, যদি আর ভেক্টর রাশি হয়, এফ ভেক্টর রাশি হয়, তাহলে তাদের ক্রস গুণন করলেই ভেক্টর ফলটা হবে আর এফ সাইন থিটা। থিটাটা কি, বিটুইন অ্যাঙ্গেল বিটুইন এফ এবং আর, আর এবং এফ এর মধ্যে অ্যাঙ্গেল। কিভাবে হয়েছে না, এই দূরত্বটা তাদের মধ্যে অ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার হয়েছে। কিভাবে টাউ ইজিক্যাল টু আর ক্রস এফ হলো, বা মোট মান যদি আমরা লিখি টাউ ইজিক্যাল টু লিখলাম আর এফ সাইন থিটা। এই থিটাটা আরো একবার বোঝাবো, আরো একবার বলবো, বলো এখানটা ক্লিয়ার হলো। অর্থাৎ টর্ক বলের ভ্রামক হলো বল এবং দূরত্বের ক্রস গুণন। এক্ষেত্রে আরো কনসেপ্টটাকে বুঝবার চেষ্টা করছি। এই একটা রড, এই বল কাজ করছে এফ, এই যে সংযোজক এটা হচ্ছে কি দূরক, এটাকে সংযোগ করে আমি এদিকে, কারণ এটা ভেক্টর, এই কোণটাকে আমরা কি বলবো আদি বিন্দু, যদি এটা ভেক্টর হয় তাহলে এইটা হচ্ছে কি অ্যাঙ্গেল, মনে রাখতে হবে। এটা আর এইখান থেকে এই পর্যন্ত ঘূর্ণাক্ষ থেকে এই দূরত্ব পর্যন্ত, তাহলে ভেক্টর রাশি। ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে চাইলে তাহলে কি করব, এই ভেক্টরটাকে তুলে আমি এখানে বসাবো, এবার অ্যাঙ্গেল দ্যাট ইজ আর, এই অ্যাঙ্গেলটা এটা আর, বাট অ্যাঙ্গেলটা হচ্ছে কি এইটা, এটা নয় কিন্তু এইটা। ওকে, তাহলে আর ক্রস এফ মানে এটা যদি আর হয়, আর ক্রস এফ মানে এই অ্যাঙ্গেলটা। ওকে, এটাকে আমি আরেকটা ভাবে ব্যাখ্যা দিচ্ছি। কিরকম, ধরো এইটাকে এর ক্রিয়ারেখাটা এইটা। ওকে, এইখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার টানলাম, লম্ব টানলাম, তাহলে আমরা এইটা যদি থিটা হয় এটা হবে থিটা, এটা থিটা হলে এটা থিটা, তাহলে এটা থিটা হলে এইটা হবে গিয়ে আর সাইন থিটা। কারণ ও এ এই পারপেন্ডিকুলার টেনেছি ডি, ধরো ওডিটা কি হবে আর সাইন থিটা। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, টাউ ইজ ইকাল টু আর সাইন থিটা ইন্টু এফ। আর সাইন থিটা মানে, আর সাইন থিটা মানে এই বিন্দু থেকে আর এর লম্ব দূরত্ব ওডি, দ্যাট ইজ ওডি এফ। ওডিটাকে কি বলছে, আর পারপেন্ডিকুলার অফ এফ, আর পারপেন্ডিকুলার অফ এফ, অর্থাৎ এফ এর ক্রিয়ারেখার সাথে লম্ব দূরত্ব। তাহলে দুটো ভাবে আমি টর্কটাকে ব্যাখ্যা করতে পারি। কি না, বল এবং দূরক তাদের ক্রস গুণন। ওকে, আর কিভাবে বলছি, আর বলতে পারি বলের ক্রিয়ারেখার সাথে ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, ঘরর বলের ক্রিয়ারেখার সাথে ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব টানলে তাদের গুণফল, তাকে আমরা কি বলছি, টর্ক। তাহলে টর্ক হলো এটি ঘূর্ণনের প্রবণতা সৃষ্টিকারী রাশি, যা কোনো বস্তুতে ঘূর্ণন সৃষ্টি করে। সেটা কিভাবে পরিমাপ করা হয় না, যে বিন্দু সাপেক্ষে বস্তুটার ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হচ্ছে সেই বিন্দু থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফলকে, আরেকবার বলছি, ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফলকে টর্ক বলে। ওকে, ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের সাথে বলের গুণফলকে টর্ক বলে। ওকে, তাহলে টর্ক কি রাশি, ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হলে তার অভিমুখ থাকবে, অভিমুখটা কোন দিকে। তাহলে এতক্ষণ পর্যন্ত টর্ক ক্লিয়ার হয়েছে, অভিমুখ কোন দিকে। এবারে আসছি বলের অভিমুখ, বলের ভ্রামকের অভিমুখ কোন দিকে, টর্কের অভিমুখ কোন দিকে। দেখো ক্লিয়ার হয়েছে এতটা, টর্কের অভিমুখ কোন দিকে। টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। খুব মন দিয়ে দেখবে, এটা খুব মন দিয়ে দেখবে। টাউ সম্পর্কে ধারণা কমপ্লিট হলে রিজিড বডিতে প্রবলেম করা খুব ইজিয়েস্ট হয়ে যাবে। এটা একটা দণ্ড, এর উপরে বল প্রয়োগ করেছো, এফ মানের, এটা হচ্ছে দূরক, অ্যাঙ্গেলটা হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা থিটা, আমরা টাউ সমান লিখতে পারি আর ক্রস এফ।
আচ্ছা, আর ক্রস এফ এইটা মানে এই দুটো ভেক্টর যে তলে থাকবে তার সাথে লম্বভাবে। এবারে বল, এই বলটা এই রডটাকে কোন দিকে ঘোরাতে চাই? যদি এটা বৃত্তপথে ঘুরে, এরকম বৃত্তপথে ঘুরছে, এই যে ঘুরছে, এই বল প্রয়োগের ফলে এই দণ্ডটা কোন বরাবর ঘুরবে? এটা কোন বরাবর ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ওদেরকে রোটেট করেছে কোন বরাবর? এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে। আচ্ছা, আর ক্রস এফ, আর ক্রস এফ, আর ক্রস এফ করলে, আমি ডান হাতের যদি আর ক্রস এফ করি, তাহলে আর ক্রস এফ করলে বুড়ো আঙুল কোন দিকে থাকছে? এই তলের সাথে লম্বভাবে ওপরের দিকে। তার অভিমুখটা কোন দিকে হবে? তাহলে এই তলের সাথে লম্ব করে এই রকম। কিভাবে নির্ণয় করলাম? এই বাকি আঙুলগুলো ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করছে, তাহলে বৃদ্ধাঙ্গুলে যেদিকে প্রসারিত থাকবে সেটা হবে গিয়ে টর্কের অভিমুখ, সেটা হবে টর্কের অভিমুখ। কোন দিকে? যদি এই তলটা আমি যে তলে বোঝাচ্ছি সেই তলটা যদি এক্স ওয়াই তল হয়, তাহলে অভিমুখটা কোন দিকে হবে? টাওয়ের অভিমুখ জেড অক্ষ বরাবর। কোন জেড অক্ষ হবে? ওপরের দিকটাকে যদি আমরা প্লাস এক্স জেড অক্ষ ধরি, তাহলে প্লাস অক্ষ বরাবর। তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন সৃষ্টি করলে, ঘূর্ণন সৃষ্টি করলে টাওয়ের অভিমুখ কোন দিকে হচ্ছে? কি ধরবো? পজিটিভ। অভিমুখটা কোন দিকে হচ্ছে? না ঘূর্ণাক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, প্লাস জেড অক্ষ বরাবর। এটা ক্লিয়ার হলো কি হলো না? যদি রোটেটটা এইরকম হয়, এই বলটা বস্তুটাকে কোন দিকে ঘোরাতে চাইছে? এই যে বলটা তুমি প্রয়োগ করেছো কোন দিকে ঘোরাচ্ছে? রডটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে চাইছে। ঘড়ি কাঁটার বিপরীতে হলে টাও, ঘূর্ণন প্রবণতা ঘড়ি কাঁটার বিপরীতে, টাওয়ের মানটা কি হবে? জেড অক্ষ বরাবর। কোন জেড অক্ষ বরাবর? প্লাস জেড। তাহলে টাওটাকে তখন আমরা কি বলছি? প্লাস। এবারে আমরা এইরকম একটা দেখাই, এটা রড, এইরকম বল প্রয়োগ করছো, তাহলে এখন রডটা কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ ঘুরতে চাইছে। দেখো এই বলটা রডটাকে ওকে সাপেক্ষে কোন দিকে ঘোরাতে চাইছে? অ্যান্ড ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ ঘোরাতে চাইলে, ক্লকওয়াইজ ঘোরাতে চাইলে কি হবে? ক্লকওয়াইজ ঘোরাতে চাইছে, দেখো বাকি আঙুলগুলোকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে? অভ্যন্তরের দিকে। কোন বরাবর? ঘূর্ণাক্ষ বরাবর। কোন দিকে? অভ্যন্তরের দিকে। ওকে, ঘূর্ণাক্ষ বরাবর অভ্যন্তরের দিকে, মানে কোন অক্ষ বরাবর? মাইনাস জেড অক্ষ বরাবর। খাতার তলটাকে যদি আমরা এক্স ওয়াই তল ধরি, মাইনাস জেড অক্ষ বরাবর। তাহলে ক্লকওয়াইজ রোটেশন হলে, ক্লকওয়াইজ ঘূর্ণন হলে, সেক্ষেত্রে টাওয়ের অভিমুখ হবে ঘূর্ণাক্ষ বরাবর মাইনাস জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, ঘূর্ণাক্ষ বরাবর জেড অক্ষ, জেড অক্ষ ভেতরের দিকে, জেড অক্ষ বরাবর। তাহলে তখন টাওটা কি? টাও নেগেটিভ ধরবো আমরা, টাও নেগেটিভ ধরবো। তাহলে ক্লিয়ার? তাহলে টাও অর্থাৎ বলের ভ্রামক যদি বস্তুটাকে ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাতে চায়, তাহলে সেটাকে আমরা ধরবো প্লাস। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে চায়, তাহলে আমরা ধরবো মাইনাস। ওকে, ঘূর্ণন প্রবণতা হিসাবে ঘড়ি কাঁটার দিকে বা বিপরীতে টাওটা প্লাস বা মাইনাস হচ্ছে। ওকে, আমরা সবসময় যে এটা কেউ ধরতেই পারে, কেউ ভেতরের দিকটাকে প্লাস ধরলো আর বাইরের দিকটাকে মাইনাস ধরলো, তাও হবে। তবে একটা পার্টিকুলার প্রবলেমে দুবার দুটো ধরা যাবে না, একটা দিকেই ধরতে হবে, হয়তো প্লাস এদিকটা, এদিকটা মাইনাস, যে কেউ ধরতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে যে যেরকম ধরেছে ফাইনাল যে ঘূর্ণন প্রবণতা সেই হিসাবে ক্যালকুলেট করতে হবে। হয়েছে? তাহলে ক্রস গুণন থেকে আমরা টাওয়ের অভিমুখ দেখলাম, ঠিক আছে? অরিও ভেক্টর, অক্ষ বরাবর অভিমুখ। ওকে, আচ্ছা এবারে হচ্ছে কি টাওয়ের মাত্রা কি হবে? টাওয়ের মাত্রা, টাওয়ের মাত্রা হবে কি? টাওয়ের মাত্রা হবে আর এর মাত্রা আর এফ এর মাত্রা। টাওয়ের মাত্রা হবে আর এর মাত্রা, এফ এর মাত্রা। সাইন থিটা ছিল, থিটার কোনো মাত্রাহীন, তাহলে এর মাত্রা এল, এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, আচ্ছা টাওয়ের একক টাও সিজিএস, সিজিএস কি? বল গুণিতক সরণ। বল মানে কত? কি? ডাইন।
দূরত্ব সেমি, তাহলে ডাইন সেমি। এসআই পদ্ধতিতে টাওয়ের একক কি বলবে? নিউটন মিটার। ওকে, ক্লিয়ার হচ্ছে? আরও কনসেপচুয়াল, আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করব, আরও ক্লিয়ার করব। বলো এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? টাও অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করলে টাউটা পজিটিভ নেগেটিভ যেভাবে ধরলাম, ক্লিয়ার হয়েছে? ওকে, আসছি এরপরে আমরা যে এই টাওয়ের ক্ষেত্রে আমরা আরও কনসেপ্টে কিনে যে কতগুলো প্রবলেম বেশি আসছে। চলো, বলছি এফ মানের একটি বল, যার মানটা বলে দেওয়া আছে 3i প্লাস 2j মাইনাস কে প্রয়োগ করে ঘূর্ণন সৃষ্টি করা হলো। ঘূর্ণাক্ষ থেকে ক্রিয়াশীল বলের দূরত্ব r ভেক্টর ইজ ইকুয়াল টু i মাইনাস 2j প্লাস 3k। বলের ভ্রামক নির্ণয় করো, বলের ভ্রামক বা টর্ক নির্ণয় করো। চলো, খুব সিম্পল প্রশ্ন, কনসেপ্ট যা শিখেছি। টাও কি শিখেছি বলো? টাও কি শিখেছি? পজ করে ট্রাই করে নাও একবার, না হলে টাও শিখেছি। টাও ইজ ইকুয়াল টু ভেক্টর আর ক্রস এফ। আর দেওয়া আছে, এফ দেওয়া আছে, বেরোবে। তাহলে টাও ইজ ইকুয়াল টু আর কত দেওয়া আছে? i মাইনাস 2j প্লাস 3k ক্রস 3i প্লাস 2j মাইনাস কে। ক্রস গুণন আমরা এভাবে করতে পারি, 1 মাইনাস 2 3 3 2 মাইনাস 1। ওকে, i ক্রস 2 মাইনাস 6 প্লাস j 9 মাইনাস প্লাস 1 k ইন্টু 2 মাইনাস মাইনাসে প্লাস 6। দেখো ম্যাট্রিক্স নিয়ে আমি করছি। আই কি ছিল? এটা বন্ধ রাখবো, এই দুটো ক্রস গুণ 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস অফ 3 ইন্টু 2 মাইনাস 6 জে প্লাস জে যদি করে নিই তাহলে আমার অ্যাকচুয়ালি ছিল 1 3 3 মাইনাস 1, এটা মাইনাস হতো, মাইনাসটাকে প্লাস করে নেওয়ার জন্য আমি প্রথমে এই গুণনটা করছি। 3 ইন্টু 3 9 মাইনাস অফ 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ইন্টু প্লাস 1 প্লাস 1 প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু 2 2 3 আর 2 আর 6 মাইনাস হতো প্লাস 6, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 4i। ক্লিয়ার হয়েছে? প্লাস 10j প্লাস 8k। ওকে, টর্কের মান বেরোলো। খুব সিম্পল, টর্কের মানটা বের করানো। ওকে, আসি পরের প্রবলেমে, আরেকটা প্রবলেম। আচ্ছা, ধরো এরকম বস্তু, এই বস্তুটার ও বিন্দুর সাপেক্ষে ঘুরছে, ও বিন্দুর সাপেক্ষে। এই একটা বল প্রয়োগ করা হয়েছে, এখানে একটি বল প্রয়োগ করেছো, এটা F1, এটা F2, এই দূরত্বটা R2, এই দূরত্বটা R1। এইখানে একটি বল প্রয়োগ করা হচ্ছে এই বিন্দু থেকে F3। তাহলে দেখো তিনটে বল প্রয়োগ করেছি, F1 F2 F3। এই বলের F1 F2 এবং F3 দরুন ও বিন্দুর সাপেক্ষে ঘূর্ণন প্রবণতা বা বলের ভ্রামক বা টর্ক নির্ণয় করতে চাইছি। তাহলে F1 এর জন্য টর্ক τ1 ধরলাম, F2 এর জন্য টর্ক τ2 ধরলাম, F3 এর জন্য টর্ক τ3 ধরলাম। এটা F1 বলের জন্য, এটা F2 বলের জন্য, এটা F3 বলের জন্য। প্রশ্ন হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে মোট টর্ক নির্ণয় করো। মোট টর্ক নির্ণয় করতে বলা হয়েছে।
টাউ ওয়ান মানে F1 বলের কারণে, তাহলে এটা হচ্ছে কি বল, এই বলের ধরুন এই অ্যাঙ্গেলটা আমরা বলছি ধরো θ1, ওকে। আচ্ছা, এই বলের ধরুন এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে θ2, ওকে। আচ্ছা, আর F3টা ও বিন্দু দিয়ে কাজ করছে। খুব মন দিয়ে দেখো কীরকম করে করছি আমি। প্রথমে বলি টাউ1 ইজ ইকাল টু, কীভাবে বলেছিলাম, এটা দূরত্ব করলে এইটা R1 ভেক্টর হচ্ছে, আমি ভেক্টরটার অভিমুখ ছিল এইটা R1 এর, এটা এই অ্যাঙ্গেলটা কিন্তু নয়, ভেক্টর বললে এইখানে আমি বসাবো ভেক্টরটাকে তুলে নিয়ে এসে, তাহলে দ্যাট ইজ এই হচ্ছে গিয়ে এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেল, দ্যাট ইজ θ1। তাহলে কি R1 F1 সাইন θ1, ক্লিয়ার? আচ্ছা, এবারে বলো টাউ2 কীভাবে বলবো, টাউ2, তাহলে R2 দূরত্ব, F2 এবারে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল, তাহলে এইটা হচ্ছে গিয়ে R2-র অভিমুখ, এখান থেকে এতটা, এটা এই বিন্দু, এটাকে বি বিন্দু ধরি, ওকে। তাহলে অ্যাঙ্গেলটা কত, F2-র সাথে আর এর অ্যাঙ্গেলটা কত না, এই ভেক্টরটাকে তুলে নিয়ে আসলে এই অ্যাঙ্গেলটা ডট ডট লাইন বলে যদি, সেটাই হচ্ছে গিয়ে এখানে থিটা, অর্থাৎ R2 এবং F এর মধ্যে অ্যাঙ্গেল কত, সাইন অফ এইটা θ2 দেওয়া আছে, দ্যাট ইজ 180 মাইনাস θ2, ওকে। আচ্ছা, এবারে বলছি টাউ3 ভ্যালু, দূরত্ব নেই 0, তাহলে দূরত্ব না থাকার জন্য ঘূর্ণাক্ষ অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে ঘুরছে সেই বিন্দুগামী বলের দরুন টর্ক কত, 0, কারণ এই বিন্দু দিয়ে কাজ করছে, দূরত্ব নেই, R ইজ ইকাল টু 0, অর্থাৎ ওই বিন্দু দিয়ে ঘূর্ণাক্ষ থেকে তার দূরত্ব কত, তাহলে 0, দ্যাট ইজ টাউ3 ইজ ইকাল টু 0 হলো। এইবার আমাকে ভাবতে হবে যে এই যে F1 বলের দরুন টর্ক, F2 বলের দরুন টর্ক ও বিন্দুর সাপেক্ষে, এই দুটো টর্ক বা ঘূর্ণন প্রবণতা বস্তুটাকে কোন দিকে ঘোরাতে চাইছে। চলো, F1 কোন দিকে ঘোরাতে চাইছে ও বিন্দুর সাপেক্ষে, এই দিকে, ক্লক না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লক না অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে কি হবে, আমি ডান হাতটা বুড়ো আঙুলগুলো ওই সব আঙুলগুলোকে ওই আঙুলের দিকে ঘোরালে বুড়ো আঙুল কোন দিকে থাকছে, ওপরের দিকে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ কত, এটাকে আমি প্লাস ধরবো, হলো। আচ্ছা, F2 ও বিন্দুর সাপেক্ষে বস্তুকে কোন দিকে ঘোরাতে চাইছে, এই জন্যই তো টর্কটা বস্তুটাকে ঘোরাতে চাইছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ আমার মনে নেই, আমি কি করব, আঙুলগুলোকে ক্লকওয়াইজ দেখাবো, এই আঙুল বাকি আঙুলগুলোকে, এই সব আঙুলগুলোকে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে থাকছে দেখাতে কি ভেতরের দিকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ, আর টাউটা কি হবে মাইনাস, তাহলে মোট টর্ক কত, টাউ ইজ ইকাল টু টাউ1 প্লাস টাউ2 মাইনাস, আর টাউ থিটা তো 0 হয়েছে, তাহলে এই ক্ষেত্রে টাউ1 মাইনাস টাউ2। বলো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়েছে কিনা, হয়েছে? মোট টর্ক নির্ণয় করো। চলো একটা প্রবলেম, এই জাতীয় কনসেপ্টটা ক্লিয়ার থাকলে একটা প্রবলেম একটু দেখে নিই। দেখো, এরকম একটা বস্তু ও বিন্দুর সাপেক্ষে মোট টর্ক নির্ণয় করতে বলা হয়েছে, 15 নিউটন বল, ও বিন্দুর থেকে 6 সেন্টিমিটার দূরে, এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 37, 15 নিউটন বল কাজ করছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 150 নিউটন ডিগ্রি, 20 নিউটন বল কাজ করছে এইভাবে 4 সেন্টিমিটার দূরে আছে, এখানে 10 নিউটন বল, এই অ্যাঙ্গেলটা 90, ওকে। সেক্ষেত্রে প্রশ্ন করা হলো যে ও বিন্দুর সাপেক্ষে মোট টর্ক, ও বিন্দুর সাপেক্ষে মোট টর্ক নির্ণয় করো, মোট টর্ক, ওকে, মোট টর্ক নির্ণয় করতে পারছি। তাহলে তোমার কনসেপ্ট একটু ট্রাই করে নাও, দেখে নাও। তাহলে আমি বলছি 15 নিউটনের জন্য টর্ক, 15 নিউটনের জন্য টর্ক টাউ1, কি বলবে, অ্যাঙ্গেল কত, এটা আর, তাহলে এইটা যদি আর হয় এইখানটাতে আমি সরিয়ে নিয়ে আসবো, ওকে। তাহলে এই অ্যাঙ্গেলটা ধরবো আমরা যদি করি আর ক্রস থিটা, তাহলে আর ক্রস থিটা করলে এইটা যদি হয় এটা হবে 37, তাহলে কি লিখবো 15, 6 ইন্টু 15, 6 ইন্টু 15
ইন্টু সাইন 37। সাইন 37টা ক্লিয়ার হলো কিনা বল। এটা আর এটাকে তুলে নিয়ে এখানে বসবো, তাহলে এটা 37 বলেছে, তাহলে এটা হবে 37। অ্যাঙ্গেল কত? 37। সাইন 37 মানে কত? 3 এর 5, 6 ইন্টু 15 ইন্টু 3 এর 5, দ্যাট ইজ ইকুয়াল 5 3 15, 18 3 54 নিউটন মিটার। ওকে, আচ্ছা এবারে দেখে নিই এই 15 নিউটন বস্তুটাকে কোন দিকে ঘোরাতে চাইছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এক্ষেত্রে টাউটা কি? টাউটা হচ্ছে গিয়ে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। এবারে বলো 10 নিউটনের জন্য টর্ক টাউ 1, সরি হয়ে গেছে, এটা টাউ 2 বললাম। কি হবে এক্ষেত্রে? দূরত্ব 4 মিটার, অ্যাঙ্গেল ফোর্সটা 10, দূরত্বটা হচ্ছে গিয়ে 490 আছে, তাহলে সাইন 90, সাইন 91, দ্যাট ইজ দাঁড়াচ্ছে 40 নিউটন। এবারে বলো এইটা কোন দিকে ঘুরতে চাইছে? এদিকে। 10 নিউটন কোন দিকে ঘুরতে চাইছে? কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, হাত অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে কোন দিকে? অভ্যন্তরের দিকে। এটা ঘুরতে চাইছে ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে গিয়ে মাইনাস। ক্লিয়ার হলো? 15 নিউটন অ্যান্টি ক্লকওয়াইজ, 10 নিউটন ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে মাইনাস। ওকে, এবার আসছি 20 নিউটনের জন্য টর্ক টাউ 3 ইজ ইকুয়াল টু, দূরত্ব কত? 4, বল কত? 20, অ্যাঙ্গেল কত? তাহলে এই 15টাকে এইখানে তুলে নিয়ে আসো। এটা না, এটাকে আমি এই আর এটাকে এইখানে নিয়ে চলে এলাম। ওকে, 15টাকে এখানে নিয়ে চলে আসো। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে এখন অ্যাঙ্গেল হচ্ছে কত? 30। এখন অ্যাঙ্গেল কত হচ্ছে? 30। দেখো এই ভেক্টরটাকে এইদিকে এইখানে নিয়ে চলে আসলেই হবে, তাহলে এই ভেক্টরটা এখন অ্যাঙ্গেল হচ্ছে 30, তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে সাইন 30। কীভাবে হচ্ছে 30? এটা 150 মাইনাস 180 মাইনাস 150, দ্যাট ইজ 30। 4 ইন্টু 20 ইন্টু সাইন 30 মানে হাফ, দ্যাট ইজ ইকুয়াল 10, 40 নিউটন। বলো এটা কোন দিকে ঘুরতে চাইছে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কি? প্লাস। আচ্ছা 5 নিউটনের জন্য টাউ 4 ইজ ইকুয়াল টু, ও বিন্দু দিয়েই কাজ করছে, দ্যাট ইজ টাউ 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট ও বিন্দুর সাপেক্ষে টর্ক কত হচ্ছে? টাউ ইকুয়ালস টু টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস টাউ 4। টাউ 1 কত? 54 প্লাস মাইনাস 40, টাউ 3 প্লাস 40, টাউ 4 0, দ্যাট ইজ ইকুয়াল টু 54। সরি এখানটা নিউটন মিটার লেখা হয়নি, নিউটন মিটার, নিউটন মিটার, নিউটন মিটার। ওকে, সরি এটা টাউ ইজ ইকুয়াল টু, টাউ ইজ ইকুয়াল টু টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 ইজ ইকুয়াল টু 54 নিউটন মিটার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আরেকটা সহজ প্রবলেম করিয়ে শেষ করব। একটি 1 মিটার সুতোর সাহায্যে 1 কিলোগ্রাম ভরের একটি বব এভাবে ঝুলছে। 1 মিটার সুতোর সাহায্যে 1 কিলোগ্রাম ভরের একটি বব ঝুলছে। এবারে এটাকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে নিয়ে যাওয়া হয়েছে ও বিন্দুর সাপেক্ষে। এখন এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এখন বলে দেওয়া হচ্ছে যে ও বিন্দুর সাপেক্ষে সংস্থার বলের ভ্রামক নির্ণয় করো। ও বিন্দুর সাপেক্ষে সংস্থার বল বলের ভ্রামক নির্ণয় করো। তাহলে এই অবস্থাতে কি কি কাজ করছে? শুধু টান টি এদিকে, বস্তুর ওজনজনিত বল ডব্লু। তাহলে ও বিন্দুর সাপেক্ষে কি হচ্ছে? ও বিন্দুর সাপেক্ষে ডব্লুর দূরত্ব কত? কি বলেছি? উলম্বের সাথে, প্রশ্নটা আগে লিখে নিই, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে থাকা অবস্থায় আলম্বের সাপেক্ষে মোট টর্ক নির্ণয়
করো। প্রথমত ট্রাই করে নাও, আমি দেখাবো তারপর। হয়েছে? চলো, ও বিন্দুর সাপেক্ষে টানের দরুন টর্ক কত হবে বলো? ও বিন্দু দিয়ে কাজ করছে, 0। ওজনজনিত বলের দরুন, ওজনজনিত বলের দরুন টর্ক, এটা টাউ 1 ধরছি, টর্ক ইজিক্যাল টু কত? এটা টাউ 2 ধরলাম, ইজিক্যাল টু দূরত্ব এইটা, ওকে। তাহলে কি হবে? এটাকে আমি বাড়ানো, এইটা দূরত্ব, আর এর অভিমুখটা হবে এদিকে, এটার, তাহলে এটা 30 হলে এইটা হবে 30। তাহলে এক্ষেত্রে দূরত্ব কত? আর 1 মিটার, ও ডাব্লু কত? 1 ইন্টু জি, ডাব্লু হচ্ছে 1 গ্রাম ইন্টু জি, মানে 1 ইন্টু 10, 10 গ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা হোক, ইন্টু সাইন অফ 30, সাইন 30 ক্লিয়ার। তাহলে 10, 1 ইন্টু 1 1, জি এর মান 10, সাইন 30 মান হচ্ছে হাফ, দ্যাট ইজ ইজিক্যাল টু 5 নিউটন মিটার। এবারে বলো, তাহলে অবিন্দু সাপেক্ষে আর কোনো বল কাজ করছে? টান আছে, আর হচ্ছে কি ওজনজনিত বল আছে। তাহলে মোট টর্ক কত হচ্ছে? টাউ ইজিক্যাল টু টাউ 1 প্লাস টাউ 2, টাউ 1 0, টাউ 2 5, দ্যাট ইজ ইজিক্যাল টু 5। এবারে বলো, এটা টাউ ডব্লু বস্তুটাকে কোন দিকে ঘূর্ণন সৃষ্টি করতে চাইছে? ক্লক না অ্যান্টি ক্লক ওয়াইজ? দেখো ক্লক ওয়াইজ, তাহলে এটা কত? ঘূর্ণন কোন দিকে সৃষ্টি হবে? ক্লক ওয়াইজ, দ্যাট ইজ নেগেটিভ বলতে পারো তুমি। নেগেটিভ টর্ক সৃষ্টি করছে, যা বস্তুতে কোন দিকে সৃষ্টি করছে? নিউটন মিটার। অভিমুখ কোন দিকে হবে? এদিকে। ওকে, আশা করি টর্ক নিয়ে আরও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে হবে। যদি যে ধরনের এটা ক্লাসটা করতে গিয়ে কী কী ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে ক্লাসটা করবার পর প্রবলেম করতে গিয়ে, সেটা কমেন্ট বক্সে জানালে আমি সে ধরনের সমস্যার আরেকটা ভিডিও চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।